কবিতা দেবী তার ছেলে বিকাশকে নিয়ে শ্যামপুর গ্রামে বসবাস করে। গ্রামের সব থেকে ধনী লোক ছিল তারা, কারণ বিকাশের একটা বড় বিজনেস ছিল। সেখানে অনেক অনেক লোকেরা কাজ করে। তারই সাথে বিকাশের একটা ফ্যাক্টরিও ছিল, যেখানে গরিব মানুষেরা কাজ করত। ঠিক সেখানেই কাজ করত গরিব ছেলে মদন। মদন তার মা অঞ্জলি দেবীকে নিয়ে বসবাস করে। মদনের সংসারে অনেকই টানাটানি দিন চলত, কারণ ফ্যাক্টরিতে মাস শেষ হলে পয়সা দিত, আর এখনকার যুগে ধার তো কেউ দিতেই চাইতো না, যার কারণে তাদের হয়তো একবেলা খেয়ে আর একবেলা শুকিয়ে কাটাতে হতো। এরকমভাবেই তাদের দিন কাটছিল। দেখতে দেখতে কবিতা দেবী তার একমাত্র ছেলে বিকাশের বিয়ে ঠিক করে ফেলে শহরের একমাত্র ধনী মেয়ে বিলকিসের সঙ্গে। আর এদিকে মদনের মা অঞ্জলি দেবীও মদনের বিয়ে ঠিক করে ফেলে গরিব পরিবারের মেয়ে জবার সঙ্গে। তারা ছিল অনেকই গরিব। মদন, তুই তোর 2-4 বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আয়। এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানোর মতো তো আমাদের সাধ্য নেই, তাই এটাই কর বাবা তুই। মা, কিন্তু আমি যদি বন্ধু বান্ধবকে নিয়ে যদি বিয়ে করতে যাই, তাহলে তো পাড়া প্রতিবেশী সকলে আমাকে খারাপ ভাববে। তারা তখন সকলে বলবে বন্ধু বান্ধবকে খাওয়ানোর টাকা আছে আর পাড়া প্রতিবেশীকে একবেলা খাওয়ানোর জন্য টাকা নেই। বাবা মদন, সে কথা বললে আর কি করা যাবে বল? সকলেই তো আমাদের পরিস্থিতির কথা জানে, কিন্তু সেটা জেনেও যদি সকলে এরকম কথা বলে, তাহলে আর আমাদের কিছুই বলার নেই। যে যা ভাবে ভাবুক, তুই 2-4 জনকে নিয়ে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আয় বাবা। এদিকে গরিব অঞ্জলি দেবী তার একমাত্র ছেলে মদনের বিয়ে এরকমভাবেই সেরে ফেলবে ভাবছিল। ওদিকে ধনী কবিতা দেবী তার একমাত্র ছেলের বিয়ে খুবই ধুমধাম করে দেবার আয়োজন করছিল। ওহো, আরে দাদা, আপনারা ফুলগুলো চারিদিকে লাগাবেন তো। এরকমভাবে বসে থাকলে চলবে না। তাড়াতাড়ি সব ঠিকঠাক করে কাজগুলো সেরে ফেলুন। আর হ্যাঁ, সামনের বড় গেটটাতে বেশি ফুল দেবেন। যত টাকা লাগে লাগুক, আর বড় করে আমার বৌমার নামটা লিখবে, তার সঙ্গে তার পাশে আমার ছেলেটার নামটাও লিখবে। কবিতা দেবী যখন এভাবেই চিৎকার করে করে বলছিল, তখনই তার এক প্রতিবেশী তাকে বলে, দিদি, তুমি এত চিন্তা করছো কেন? এখানে তো সকলেই রয়েছে কাজ করার জন্য, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। তাছাড়া চারিদিকে তো ফুল খাটানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে গো। আবার কোথায় কি বাকি রয়েছে বলো তো? আরে চিন্তা করবো না, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। চিন্তা না করলে হয় নাকি? কোথায় কি ফুল লাগাতে বাকি আছে সেটাই তো দেখতে হবে, না হলে আমার বৌমা দেখলে রাগারাগি করবে। ভাববে যে এত ধনী পরিবারের বিয়ে হচ্ছে, তা সত্ত্বেও আমার শাশুড়ি মা এত কিপটেমি করেছে। না 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 না, ওসব ভাবার মতো তুমি কি আর কিছু রেখেছো? সব জায়গাতেই তো ফুল দিয়ে ভর্তি করে দিয়েছো, আর কোথাওই দেবার মতো বাকি নেই গো। এবার তো শুধু গেটটা ওরাই ঠিক করে ফেলবে। বিকাশ, আরে এই বিকাশ, কি রে, তুই কি এখনো পর্যন্ত রেডি হলি না? আর হ্যাঁ, সবকিছু একদম স্টাইলিশ দামি দামি সব পরবি। আমি যেগুলো তোকে দুবাই থেকে কিনে এনে দিয়েছিলাম ওগুলোই পরবি। যেগুলো তুই কিনেছিস ওগুলো পরবি না, ওগুলো অনেক কম দামি হয়ে গেছে। মা, এই জামা প্যান্ট ঘড়ি সবকিছু মিলিয়ে তো 70,000 টাকার উপরে, আবার তুমি বলছো কম হয়ে গেছে। ওহো, আজকে তোর বিয়ে আর তুই যদি এরকম কম দামি জিনিস পরে যাস, তাহলে তোর বউ কি বলবে বলতো? আর তাছাড়া আজকে সকলেই দামি দামি জিনিস পরে, তুইও আজকে ভালো ভালো দামি জিনিস পরে যাবি। আর হ্যাঁ, দামি গাড়িতে করে যাবি, আর ওই বড় গাড়িটা করেই বৌমাকে নিয়ে আসবি। কবিতা দেবী তার একমাত্র ছেলের বিয়েতে কোনো ত্রুটিই রাখেনি। সে সবকিছু ব্যবস্থাই ঠিকঠাক করে করেছিল। দেখতে দেখতে কিছুক্ষণ পর বিকাশ বড় 4-5টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বিয়ে করার জন্য। ওদিকে গরিব মদনও ঘোড়া গাড়িতে করে বিয়ে করতে বেরিয়ে পড়ে তার 2-4 জন বন্ধুকে নিয়ে। ছোটখাটো করে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসে। আর ওদিকে বিকাশ তার বউকে বড় গাড়িতে করে নিয়ে আসে। তবুও বিলকিস খুশি হচ্ছিল না। বিকাশ, একটু এসিটা অন করো তো। এত বড় গাড়ি এনেও কি লাভ হলো বলো তো? সেই তো গরম হচ্ছে, এর থেকে ভালো আমি পায়ে হেঁটে চলে যেতাম। বিলকিস অত বড় গাড়িতে থাকা সত্ত্বেও তার মন ভরছিল না। তবুও সে বিকাশকে ছোট বড় কথা শুনিয়ে যাচ্ছিল। ওদিকে মদন বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর তার মা অঞ্জলি দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে আর বলে, আসো মা, ভিতরে আসো। আমাদের এই ছোট্ট গরিবের বাড়িতে তোমার পা রাখো। তোমাকে বেশি অনুষ্ঠানের সঙ্গে বাড়িতে নিয়ে আসতে পারলাম না মা। আমার যা আছে তাই দিয়ে আমি তোমাকে নিয়ে এসেছি, আর সেটাই তুমি গ্রহণ করো। আজ থেকে তুমি আমার বাড়ির লক্ষ্মী। মা, এসব আপনি কি বলছেন? এখন থেকে এটাই তো আমার বাড়ি। বাড়ি থেকে বাবা যখন আমাকে বিদায় করছিল তখনই বলেছিল, এখন তোর বাবার বাড়িটা পর হয়ে গিয়েছে আর ওই বাড়িটা আপন হয়ে গিয়েছে, তাই এখন থেকে আপনারা সকলেই আমার আপন। এটা কুড়ে ঘর হোক বা ছাতওয়ালা ঘর হোক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না।
এদিকেই জবা শ্বশুরবাড়িতে প্রবেশ করে। ওদিকে বিলকিসকে তার শাশুড়ি মা বরণ করার সময় অনেক ধুমধাম করে বড় বড় ধনী ব্যক্তিদেরকে নিয়ে এবং অনেক জিনিসপত্রের সাথে তাকে বরণ করে। ও হো মা, আপনারা কতক্ষণ ধরে আমাকে এরকম বরণ করবেন বলুন তো? আরে বাবা, আমার তো গরম হচ্ছে, এত ভারী একটা লেহেঙ্গা পরে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? এবার তো আমাকে একটু রেস্ট নিতে দিন। হ্যাঁ বৌমা, এই তো হয়েই গেছে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? দেখো, তোমাকে দেখার জন্য কত ধনী পরিবারের ধনী বিজনেসম্যানরা এসেছে, আর তুমি তাদের সঙ্গে না দেখা করার কথা বলছো? এরকম করলে ওনারা তো খারাপ ভাববেন বলো। কে কি ভাববে না ভাববে সেটা আমার জেনে কোনোই দরকার নেই। এখন আমার খুব বিরক্ত লাগছে আর খুব ঘুম পাচ্ছে। বিকাশ, চলো না আমরা রুমে যাই, এখানে আর কতক্ষণ ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকবো? এই বলে বিলকিস বিকাশকে নিয়ে রুমে চলে যায়। নতুন বৌমার এরকম ব্যবহার দেখে কবিতা দেবী একটু অবাক হয়ে যায়, কিন্তু সে তার ধনী বৌমাকে কিছুই বলে না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ধনী বৌমা বিলকিস তার শাশুড়িমার সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করত। মা, আপনি এতগুলো কাজের লোক কিসের জন্য রেখেছেন? আপনি তো জানেন এই বাড়িতে মাত্র 3 জন মানুষ আমরা, আর 3 জনের রান্নাবান্না আপনিই তো করতে পারেন। আপনি তো সবসময় আমাকে কাজ করার কথা বলেন, কিন্তু এই 3 জনের রান্নাবান্না আপনি করতে পারেন না। শুধু শুধু এত কাজের লোককে রেখে টাকা দেওয়ার কি দরকার শুনি? বৌমা, তুমি এই কি কথা বলছো? তুমি তো এই বাড়ির বৌমা, তাই সব কাজটা করার দায়িত্ব তোমার। তুমি কিছু কাজ করছো না, সেজন্যই তো আমাকে এতগুলো কাজের লোক রাখতে হয়েছে। আর তাছাড়া আমিও চাই না যে তুমি কাজ করো। আমি তোমাকে এই কারণেই বলি যাতে তুমি কিছু অন্তত শিখতে পারো। আমি কেন শিখতে যাব কিছু? আপনি তো রয়েছেন সবকিছু কাজ করার জন্য, আর এখন যেহেতু এতগুলো কাজের লোক রেখেছেন তাই জন্য আপনিও তো হাত পা গুটিয়ে বসে থাকেন। আপনি কিরকম যে কাজের লোক রেখেছেন কে জানে? এখনো পর্যন্ত নাস্তা জলখাবার কিছুই দিয়ে গেল না। এই বলে বিলকিস জোর করে কাজের লোকেদেরকে চিৎকার করে করে ডাকতে থাকে। বৌমার অসুবিধা হওয়ার কারণেই কবিতা দেবী বৌমার ভালোর জন্য 5-6টা কাজের লোক রেখে দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও বিলকিসের মুখের কথা যেন শেষ হয় না। এদিকে গরিব বৌমা জবা তার শাশুড়ি মা অঞ্জলি দেবীকে বলে, মা, আপনি কিসের জন্য এত সব কাজ করছেন? রান্না বান্নার বাকি যা যা কাজ আছে এই সবই তো আমার কাজ। আপনি কেন এত কাজ করতে যাবেন বলুন তো? আপনার তো এখন বয়স হয়েছে, এতদিন ধরে আপনি এই সংসারটাকে সামলে এসেছেন, এবার আপনি একটু রেস্ট নিন আর আমাকে কাজগুলো করতে দিন। বৌমা, এই কয়েকদিন হলো বিয়ে হয়েছে তোমার, আর এখন থেকেই তুমি যদি সব কাজ করে ফেলো তাহলে আমি তো একদম পুরোপুরি বসে যাব। যখন আমার শরীর অসুস্থ হবে তখন তো তোমাকেই করতে হবে। এখন আমার শরীর ভালো আছে, এখন আমাকেই করতে দাও মা। না না, ও কথা বললে হয় নাকি? যদি আপনার ছেলে শোনে যে আমি আপনাকে কাজ করাচ্ছি তাহলে আপনার ছেলে আমাকে অনেক রাগ করবে। আপনি এখানে চুপ করে বসুন আর আমি কি করছি দেখুন, আর হ্যাঁ, যদি কিছু ভুল হয় তাহলে আমাকে বলে দেবেন। জবার এরকম ভালো ব্যবহার দেখে অঞ্জলি দেবী অনেক খুশি হয়। অঞ্জলি দেবী নিজের বৌমাকেও অনেক ভালোবাসে, জবাদের শাশুড়ি মাকে অনেক ভালোবাসে। গরিব হওয়া সত্ত্বেও জবার মুখে কোনো চিন্তার ভাঁজ থাকতো না। তাদের এরকম ভালোবাসাতেই তাদের সংসার পরিপূর্ণ ছিল। এরকম ভাবে দেখতে দেখতে বিয়ের বেশ কিছু মাস কেটে যায়। কয়েক মাস পর ধনী বৌমা তার শাশুড়ি মা কবিতা দেবীকে খুশির খবর জানায়, মা, আপনি দিদা হতে চলেছেন, আমি প্রেগনেন্ট। কি সত্যি বৌমা, আজ আমি অনেক খুশি। তুমি আজ আমাকে এরকম হঠাৎ করে একটা খুশির খবর জানাবে আমি তো একদমই ভাবিনি। এদিকে ধনী বৌমা যেমন গর্ভবতী হয়েছিল, ওদিকে গরিব বৌমা জবাও গর্ভবতী হয়েছিল। সেও তার শাশুড়ি মাকে খুশির খবর জানায়। খুশির খবর পেয়ে অঞ্জলি দেবী অনেক খুশি হয়। এদিকে ধনী বৌমা বিলকিস, সে তো আর রুম থেকে বাইরেই বার হতো না। কবিতা দেবী তাকে সবসময় মাথায় তুলে রাখতো, খাবার দাবার জামা কাপড় সবকিছুই তার ঘরের মধ্যে পৌঁছে দিত। বিলকিসের আশেপাশে সবসময় কাজের লোকেরা ঘোরাফেরা করত, কখন কোনটা কি দরকার পড়ে সেই কারণেই। এদিকে গরিব বৌমাকে নিজে হাতেই সবকিছু বানিয়ে নিজেকে খেতে হতো। সুস্বাদু খাবার তার কাছে কিছুই ছিল না, পোড়া রুটিই তাকে খেতে হতো। এরকম ভাবেই 7 মাস কেটে যায়। 7 মাস পর তাদের স্বাদের অনুষ্ঠান করবে বলে ঠিক করে। স্বাদের অনুষ্ঠানের জন্য ধনী বৌমা শাশুড়ি মাকে নিয়ে একটা শপিং মলে যায়। সেদিন গরিব অঞ্জলি দেবীও তার বৌমাকে নিয়ে যায়। বৌমা, দেখো না, এখানে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, যদি কিছু পছন্দ হয় তাহলে তোমাকে তো পরতে হবে একদিনের জন্য। অঞ্জলি দেবীর মুখে এরকম কথা শুনে দোকানদার তাকে অনেক দামি দামি শাড়ি বার করে দেখাতে থাকে, কিন্তু দাম শুনেই তারা এক পা পিছু করে নেয়। তখন সেখান থেকে কবিতা দেবী আর বিলকিস চলে আসে। কি ব্যাপার দাদা, আপনি এত রেগে রয়েছেন কেন? আরে দেখো না, দোকানে এসে কত শাড়ি দেখতে চাইলো, কিন্তু এখন একটাও শাড়ি নিতে চাইছে না। রেগে যাবো না তো কি করবো বলো তো?
ওহো দাদা, আপনিও না দেখতে পাচ্ছেন না এনারা কত গরিব ভিখিরি? এনাদের জামা কাপড় শাড়ি টাড়ির অবস্থা দেখেছেন তো? এরকম অবস্থাতে দোকানে ঢুকতে দেওয়াই উচিত ছিল না আপনাদের। আচ্ছা বাদ দিন, ওনাদের আগে দোকান থেকে বার করুন, তারপর আমাকে সুন্দর একটা দামি শাড়ি দেখান। বিলকিসের মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী আর জবার অনেক কষ্ট হয়, কিন্তু তারা কিছু না বলেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে তারা একটা ফুটপাত থেকে কম দামি শাড়ি কিনে বাড়িতে ফিরে আসে। আর ওদিকে বিলকিস অনেক দামি দামি শাড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন বিলকিস সুন্দর ভালো শাড়ি পরে মেকআপ করে সকলের সামনে এসে বসে। তখন সকলেই অনেক দামি দামি ফল গিফট করে এবং শাড়ি, সোয়েটার, বাচ্চার জন্য অনেক কিছু উপহার দেয়। আর এদিকে গরিব বৌমাকে কিছুই দেয় না, কারণ কাউকে বলার মতো তাদের কোনোই সাধ্য ছিল না। শুধু শাশুড়ি মা একটা বাক্স থেকে পুরানো সোয়েটার বার করে জবার কোলে দেয়। জবা তাতেই অনেক খুশি হয়ে যায়। ধনী বৌমাকে যখন সকলে গিফট দেওয়া শেষ করে, তখন তার শাশুড়ি মা তাকে একটা বড় সোনার নেকলেস উপহার দেয়, যেটা বিলকিস দেখেও না দেখার ভান করে এবং তাড়াতাড়ি করে উঠে পড়ে এবং সবকিছুই তার কোল থেকে পড়ে যায়। সেটা দেখে শাশুড়ি মা অনেক রেগে যায়। তখন বিলকিসের মা বলে, বিলকিস, তুই এটা কি করলি? দেখ, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর শাশুড়ি মাই আগে, আমি নয়। তুই এত সব জিনিসপত্র কোল থেকে ফেলে দিলি। তুই কি জানিস গরিব লোকেরা এসব কিছুই পায় না, তাদের জীবনে এসব কিছুই হয় না, আর তুই পেয়েও সেগুলোর মর্ম বুঝতে চাইছিস না। মায়ের মুখে এসব কথা শুনে বিলকিস তখন তার নিজের ভুল বুঝতে পারে এবং নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর বিলকিস অঞ্জলি দেবীর বাড়িতে আসে। অঞ্জলি দেবীর কাছে আর জবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। তারপর তাদেরকে গাড়িতে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দুজনের একসঙ্গে আবারও স্বাদের অনুষ্ঠান শুরু হয়। বেলপুকুর গ্রামে সৌভিক তার বাবা অভিকবাবু এবং মা মাধবী দেবীর সঙ্গে বাস করত। অভিকবাবু একটি বেসরকারি দপ্তরে বেশ মোটা টাকার বেতনেই চাকরি করতেন। তিনি খুবই সম্মানীয় এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এদিকে সৌভিক তার বাবা মার একমাত্র সন্তান হওয়ায় সে খুবই অসভ্য, বেপরোয়া এবং চরিত্রহীন একজন মানুষ তৈরি হয়ে উঠেছিল। এমনই একদিন অভিক বাড়িতেই ছিল আর তার ফোনে বারবার কল আসছিল। কিছুক্ষণ পর সৌভিক ফোন ধরে বলে, হ্যালো পূজা ডার্লিং, আই এম সো সরি, আমি একটু স্নান করছিলাম আর তাই তোমার ফোনটা ধরতে পারছিলাম না। কিছু মনে করো না প্লিজ ডার্লিং। হ্যাঁ, সে তো আমি জানি, আমার জন্য তোমার সময়ই বা কোথায়। এই শোনো, আমি তোমার জন্য মিলন পার্কে অপেক্ষা করছি, কখন আসবে তুমি? ওহ জান, আর একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ওই শুধু জুতো আর মোজাটা পরলেই হয়ে যাবে। এই বলে সৌভিক ফোনটা রেখে দেয়। তারপর কিছুক্ষণ পরে আবারও সৌভিকের ফোনে ফোন আসে। হ্যালো, এই যে রোশনি বেবি, তোমার কি হয়েছে? আমি তো তোমাকে বললাম যে আমরা কাল দেখা করব। ঠিক আছে, আমি এখন রাখছি, আমার বাড়িতে অনেক কাজ আছে বুঝলে, আমি আজ বাড়ি থেকে বাইরেই বের হতে পারবো না। এভাবেই বলে সৌভিক তার দ্বিতীয় ফোন কেটে দেয়। কিন্তু সে বুঝতে পারে না যে তখন ওখানে অভিকবাবু এবং মাধবী দেবীও উপস্থিত ছিলেন। তখন অভিকবাবু বলেন, হ্যাঁ রে সৌভিক বাবা, এত ঘন ঘন কিসের ফোন আসছে? কারা তোকে এতবার ফোন করছে? তোর যতটা ফোন আসছে দেখছি, এরকম ঘন ঘন ফোন তো প্রধানমন্ত্রীরও হয়তো আসে না। আর তোর কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছিল ওগুলো কোনো মেয়েরাই তোকে ফোন করছিল। আরে বাবা, ও সেরকম কিছু ব্যাপার নয়। এখন জানোই তো যে তোমার ছেলে কত স্মার্ট আর হ্যান্ডসাম, তাই আর কি মেয়েরা পিছনে পড়ে থাকে। এই তোর পিছনে মেয়েরা পড়ে থাকে মানে? ওরা কারা? কি জন্যই বা ওরা তোকে বারবার ফোন করে? তুই কি কোনো কল সেন্টারে কাজে লেগেছিস নাকি? বাবা তুমিও না, আমি কল সেন্টারে কাজ করতে যাব কেন? আসলে ওরা আমার গার্লফ্রেন্ড। আর বাবা তুমি এইসব নিয়ে বেশি কিছু ভেবো না, তাহলে তোমার মাথা ঘেঁটে যাবে। এখন এই যুগে এটা একটা কমন ব্যাপার, একজনের 2-3টে তো গার্লফ্রেন্ড থাকতেই পারে। ঠিক আছে বাবা, তোমরা ভালো থেকো, আমি এখন আসছি। এভাবেই বলে সৌভিক তখন সেখান থেকে চলে যায়। সৌভিকের কথা শুনে অভিকবাবু চিন্তায় পড়ে যায় এবং তিনি তার স্ত্রী মাধবী দেবীকে বলেন, কি গো মাধবী, এভাবে আমাদের চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাদের ছেলে বড় হয়ে গিয়েছে, ওর বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, ছেলে আমার বড় হয়ে গিয়েছে। আমার ছেলের জন্য আমি একটা রাজকন্যা নিয়ে আসবো। হ্যাঁ, আর তুমি দেখবে ওর সব গার্লফ্রেন্ডের থেকে সেরা হবে, আর তখন ও এসব কিছু ভুলে যাবে। হ্যাঁ সেটা হলে তো ভালোই হবে, আর না তো ওকেই পস্তাতে হবে, তুমি দেখে নিও।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালই বরং একটা ঘটক বাবুর সঙ্গে দেখা করে ব্যাপারটা বলবো, আর প্রয়োজনে এই মাসের মধ্যেই ওর বিয়ে দিয়ে দেব। এভাবেই কথা বলে অভিকবাবু এবং মাধবী দেবী নিজেদের মধ্যে একটা পরিকল্পনা করে নেন। এমনই একদিন অভিকবাবু সৌভিককে বলেন, এই যে বাবা সৌভিক, আমি আর তোর মা তোর বিয়ের কথা ভাবছিলাম। এখন একটা ভালো পাত্রী দেখে তোর বিয়েটা দিয়ে দেবো ভাবছিস। তা তুই তো এখন বড় হয়েছিস, তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? এই না না বাবা, আমি সেটা কখন বললাম? আমার নির্দিষ্ট করে কাউকেই পছন্দ নেই। তবে বিয়ে করতে হলে আমি কিন্তু যেমন তেমন মেয়েকে বিয়ে করব না। আমার শ্বশুর যেন কোটি কোটি টাকার মালিক হয়, তবেই আমি তার মেয়েকে বিয়ে করব। হে হে। আসলে সৌভিক একটু লোভী এবং কুড়ে প্রকৃতির মানুষ ছিল। সে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে বিলাসিতায় জীবনযাপন কাটানোর স্বপ্ন দেখত। এরপর যে যার কাজে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এদিকে অভিকবাবুও পাত্রীর সন্ধান করতে থাকেন। এমনই একদিন অভিকবাবু একটি ঘটক মশাইকে ডেকে পাঠান। অভিকবাবু, আপনি আমাকে বিয়ের ব্যাপারে ডেকে পাঠিয়েছিলেন। তা আমার হাতে বেশ কয়েকটি ভালো পাত্রী আছে, যেমন দেখতে সুন্দর তেমনই গুণসম্পন্ন। আর হ্যাঁ, বাবার একমাত্র মেয়ে। মেয়ের বাবা বিশাল সম্পত্তির মালিক, শুধু একটু সমস্যা আছে। না ঘটক মশাই, সমস্যা থাকলে কাজটি বাদ দিন, কারণ আমাদের মেয়ের বাবার সম্পত্তি নিয়ে কোনোই মাথা ব্যথা নেই। শুধু আমাদের সুন্দরী, সামাজিক ও সুশ্রী মেয়ে দরকার। আর আমি বিনা কোণেই আমার ছেলের বিয়ে দেব, বুঝেছেন? আপনি সেই অনুযায়ী ভদ্রনম্র মেয়ে দেখুন। অভিকবাবু ঘটক মশাইয়ের সঙ্গে এসবই আলোচনা করছিলেন। ঠিক তখনই সুশীল সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের কথাবার্তা শুনে নেয়। ও সে বলে, এই যে ঘটক বাবু, আপনি বাবার কথা বাদ দিন। একটু আগে কি বলছিলেন যেন কোটিপতি বাবার মেয়ে আছে? তা আপনি ওই মেয়েটির বিষয়েই আমাকে বলুন। হ্যাঁ, এই তো কথার কথা। এখন এই যুগে পণ ছাড়া আবার বিয়ে হয় নাকি? পণ নিলে যেখানে আপনাদেরও লাভ আর আমারও পকেটে দুটো টাকা আসবে। তাহলে ঘটক মশাই, মেয়ের বাবার জায়গা জমি সম্পত্তি আছে তো? মানে ওরা কোটিপতি তো নাকি? এখন মেয়ে যেমনই হোক তাতে আমার কোনোই আপত্তি নেই, শুধু বড়লোক শ্বশুর হলেই হবে, যেন তাকে বিয়ে করার পর আমিও কোটিপতি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু একটা সমস্যা আছে। মেয়ে চোখে দেখতে পায় না, বাদ বাকি সব কিছুই ঠিকঠাক বলতে পারো। আরে ঘটক মশাই, এটা আবার কোনো ব্যাপার নাকি? এতে আমার কোনোই আপত্তি নেই, বরং সুবিধাই হবে। চোখে দেখতে পায় না তাতে কি হয়েছে? সে কি মানুষ নয় নাকি? আপনি এখন বিয়েটা ফাইনাল মনে করুন, আমি ওখানেই বিয়ে করব। সুশীলের মুখে এরকম কথা শুনে অভিকবাবু একটু চিন্তায় পড়ে যায়। তারপর মনে মনে ভাবে, যাকগে, ছেলে লোভে পড়ে বিয়ে করলেও একটা অন্তত সামাজিক কাজ করছে। আর তা না হলে হুট করে এত বড় সিদ্ধান্ত কেউ নিতে পারে না। এখন ছেলের যখন আপত্তি নেই, তাহলে বিয়েতে আমাদের কিসের আপত্তি? এতে করে তো একটা অসহায় মেয়ের উপকারও হয়ে যাবে। এভাবেই সেদিন সকলে কথাবার্তা বলে নেয় ও সুশীলের সিদ্ধান্ত অনুযায়ী অন্ধ শ্রুতির সঙ্গে বিয়ের কথা পাকা করে ঘটকমশাই সেখান থেকে চলে যায় এবং কয়েকদিনের মধ্যেই সমস্ত রীতিনীতি মেনে অন্ধ শ্রুতির সাথে সুশীলের বিয়ে হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। সুশীল এক প্রকার অর্থের লোভে শ্রুতিকে বিয়ে করেছিল। সে শ্রুতিকে কখনোই স্ত্রীর জায়গা দেয়নি। শ্রুতি থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন সুশীল আবারও ফোনে কথা বলছিল। তখন, হ্যালো সুইট হার্ট, আজ 31st নাইট, চলো আমরা নাইট ক্লাবে যাই, আর ওখানে গিয়ে সারা রাত পার্টি করব। আগের বারের মতো খুবই এনজয় করব। এই যে সুশীল, তুমি কার সাথে অমন করে কথা বলছো? আর 31st নাইট তাতে কি হয়েছে? আজ আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছি, তাই তুমি আজ বাড়িতেই থাকবে। এই এই শোন, তোকে অত বকতে হবে না। আর হ্যাঁ, আমি কোথায় খাবো কি খাবো সেটা তোর ব্যাপার নয়। এদিকে চোখে দেখতে পাই না, কানে বেশ ভালোই শুনতে পাই দেখছি। হ্যাঁ, তা কানে শুনতে পাবো না? আমি তো সারাক্ষণ তোমার সব কথাই শুনতে পাই। তুমি কখন রিনার সঙ্গে কথা বলছো, কখনো দিয়ার সঙ্গে কথা বলছো। এখন ওরা তোমার কে হয় বলো তো? হ্যাঁ বলেছি, তাতে তোর কি? এটা আমার লাইফ, আমার লাইফের কোনো বিষয়ে তুই নাক গলাতে আসবি না, বুঝেছিস? আমি যা ইচ্ছে তাই করতে পারি। তুই জিজ্ঞাসা করেছিলিস না যে ওরা কারা? হ্যাঁ, ওরা আমার গার্লফ্রেন্ড, আর আমি আজ ওদের সঙ্গেই নাইট ক্লাবে যাব। এ তুমি কি বলছো? গার্লফ্রেন্ড মানে? তোমার বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও তোমার গার্লফ্রেন্ড আছে? এটা তুমি কি করে করতে পারলে?
আমি কোনোদিনও তোকে আমার স্ত্রী মনে করিনি। তোর স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা আছে? আর হ্যাঁ, আমি তোকে অর্থের জন্যই বিয়ে করেছিলাম, যেটা আমার অলরেডি হয়েই গিয়েছে। এ তুমি কি বলছো? এভাবে বলো না, আমার কি হবে বলো? এখন আমি কোথায় যাব? এখন কান্নাকাটি করে কি হবে? সুশীল তো ঠিকই বলেছে, তোমার সুশীলের স্ত্রী হওয়ার কোনো যোগ্য আছে নাকি? আমার সুশীল হীরের টুকরো ছেলে, আর যেখানে তুমি অন্ধ হওয়া সত্ত্বেও আমার সুশীল তোমাকে বিয়ে করেছে। তুমি যে সুশীলের স্ত্রী, এটাই তোমার সৌভাগ্যের ব্যাপার, বুঝেছো? মা, আমি জানি না মায়েরা কিরকম হয়। ছোটবেলা দিয়ে আমার মা মারা গিয়েছিল, ভেবেছিলাম আপনার কাছে সে মায়ের কমতিটা অন্তত পূরণ হবে, সেসব না হয় বাদই দিন, কিন্তু আপনি তো একটা মেয়ে হওয়া সত্ত্বেও কি করে একথা বলতে পারছেন? এই চুপ করো, আর ডাকে কান্ডে কাঁদতে হবে না। একে তো চোখে দেখতে পাও না, তার উপর আবার চোখ থেকে জল বার করছে। মাধবী দেবী এভাবেই সেদিন শ্রুতিকে কটু কথা শোনাচ্ছিলেন। ঠিক তখনই অনিলবাবু সেখানে এসে উপস্থিত হন। সবকিছু শোনার পর রাগান্বিত অবস্থায় বলেন, এ তুমি কি বলছো মাধবী? এভাবে বলার আগে নিজের ছেলের কথাটা একবার হলেও ভাবতে পারতে। তোমার ছেলে কি বৌমাকে আদৌ ভালোবাসে? ওকে একটুও সময় দেয়? তোমার ছেলে তো সারাদিন মেয়েদের সঙ্গে ফোনে রাসলীলাতেই ব্যস্ত থাকে। তুমি একটু চুপ করো বাবা, তুমি সবসময় শ্রুতির হয়ে কথা বলো। মাঝে মাঝে তো আমার মনে হয় যে তুমি আমার বাবা নয়, তুমি শ্রুতিরই বাবা। হ্যাঁ, সেটাই যদি হতো তাহলে ভালোই হতো। এখন তোর মতো অপদার্থ ছেলে হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওর দুঃখে তুমিও বসে বসে কাঁদো, কারণ ওর এই বাড়িতে আর বেশি দিন স্থান নেই। একবার সমস্ত সম্পত্তি আমার নামে হ্যান্ডওভার হয়ে যাক, তারপর ওই অন্ধের দিন শেষ, বুঝেছো? এই বলে সৌভিক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সৌভিকের এরকম আচরণ ও তার কথাবার্তার ধরন দেখে অভিকবাবু খুবই চিন্তায় পড়ে যায় ও সে তখন মনে মনে ভাবে, ও আচ্ছা, তাহলে তুই সম্পত্তি ও টাকা পয়সার জন্যই এসব করছিস, তাই তো? দাঁড়া, তবে আমিও তোর ব্যবস্থা করছি। আমিও সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা বৌমার নামে করে দিয়েই যাব, তারপরে দেখবো তোর কি হয়। অভিকবাবু সেদিন এভাবেই মনস্থির করে নেন এবং তার পরিকল্পনা অনুযায়ী তিনি একদিন তার সমস্ত অর্থ সম্পত্তি শ্রুতির নামে লিখে দেন। এরপর আরও কয়েক মাস এভাবেই কেটে যায়। এমনই একদিন হাসপাতাল থেকে অভিকবাবুর ফোনে কল আসে। হ্যালো অভিকবাবু, আমি জীবনদার হাসপাতাল থেকে বলছি। আপনার ছেলে মানে সৌভিকবাবু অ্যাক্সিডেন্ট করেছেন, যার ফলে উনি অনেক আহত হয়েছেন। দয়া করে আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন। কি বলছো? অভিকের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এই যে বৌমা, মাধবী, তোমরা কোথায় গেলে? আমাদের সৌভিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি এসো। বাবা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন ওর কাছে যাওয়াটা আমার খুব প্রয়োজন। ওগো, আমাদের ছেলেটার কিছু হয়নি তো? ও ভালো আছে তো? ওর কাছে আমাকে এক্ষুনি নিয়ে চলো। এরপর তারা সকলে মিলে হাসপাতালে গিয়ে পৌঁছায়। সৌভিকের চিকিৎসা চলতে থাকে। কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে সৌভিককে ছুটি দিয়ে দেয়। তারপর সৌভিককে নিয়ে বাড়ি চলে আসে। এদিকে শ্রুতি দিনরাত সৌভিকে সেবা শুশ্রূষা করতে থাকে। এর মধ্যেই সৌভিক জানতে পেরে গিয়েছিল যে সমস্ত বিষয় সম্পদ এখন আর তার নেই, এখন সবকিছুই শ্রুতির হয়ে গিয়েছে। তারপর সে মনে মনে ভাবে, যখন সবকিছুই আমার নামে ছিল তখন শ্রুতির সঙ্গে আমি কতই না খারাপ ব্যবহার করেছি, আর এখন সবকিছুই শ্রুতির নামে। তার সত্ত্বেও ও দিনরাত আমার সেবা করে যাচ্ছে। আমি সত্যি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। এই যে সৌভিক, তুমি ওষুধগুলো সময় মতন খেয়ে নিচ্ছ তো? আমি আবার চোখে দেখতে পাই না, না তো আমিই খাইয়ে দিতাম। শ্রুতি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি প্লিজ এখন আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিও না। আমার যাওয়ার মতো আর কোনোই জায়গা নেই। ছি ছি, এ তুমি কি বলছো? আর তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? তুমি এখনো সুস্থ নয় পুরোপুরি। এভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ হতে পারে। দয়া করে তুমি এরকম করো না। আর আমি তোমাকে বাড়ি থেকে কেন তাড়াতে যাব? তুমি তো আমার স্বামী, আর আমার সব কিছুতেই তোমার অধিকার আছে। এই সব কিছুই তো তোমারই, বুঝেছো? প্রয়োজনে আমি আবারও সব কিছু তোমার নামে লিখে দেব। শ্রুতি সেদিন এভাবে বললে সৌভিক মনে মনে আরও বেশি লজ্জিত হয় এবং শ্রুতির সঙ্গে করা অন্যায়ের জন্য পস্তাতে থাকে। এরপর শ্রুতিও সেদিন সৌভিককে ক্ষমা করে দেয় এবং দুজনে নতুন দাম্পত্য জীবন শুরু করে। কয়েক মাসের মধ্যেই শ্রুতির গর্ভে সন্তান আসে। এই কথাটা জানার পর সকলেই খুশি হয়ে যায়
এরপর সকলেই হাসি খুশি সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।